সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সমাজের সবচেয়ে সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার জীবনের অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে আমন্ত্রিত থাকে একজন অতিথি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সুব্রত কর্মকার। তিনি পেশায় একজন হেয়ার ডিজাইনার। চলুন দর্শক, আমরা সুব্রত কর্মকারের কাছে চলে যাই। কেমন আছেন? এই তো আপু, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? যদিও আপনি হেয়ার ডিজাইনার, সো এই বিষয় নিয়েই হয়তো ব্যস্ততা। কি প্রোগ্রাম করছেন? একদম ঠিক বলেছেন আপু, যেহেতু আমি প্রফেশনের দিক থেকে একজন হেয়ার ডিজাইনার, তো আমার হেয়ারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। তার পাশাপাশি আমার নিজস্ব স্যালুন, আমার ট্রেনিং, তারপরে এই দিকে আবার আমি নতুন করে আবার ইনস্টিটিউট করব, সেই কাজ নিয়ে আমার খুব ব্যস্ততা চলছে। বাহ, অনেক অনেক অভিনন্দন নতুন ইনস্টিটিউটের জন্য। ইন্টারন্যাশনাল হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন? কোন দেশে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল? প্রথম শুরুটা যদিও আমার বাংলাদেশে হয়, তখন আমার কাছে মনে হলো যে গতানুগতিক যে হেয়ার স্টাইলগুলো আমরা করি, আমি সেগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা। আমি পরে যখন আমার মাকে জানাই, কারণ আমার মা এই বিষয়ে আমাকে সবসময় ইন্সপায়ার করেন, তো আমি শুরু করলাম যে নতুন করে কাজ। দেন আমি দেশের বাইরে গেলাম। দেশের বাইরে গিয়ে প্রথম আমার যেটা সমস্যা হতো যে আমি ওদের কথাগুলো খুব কম বুঝতাম। কোন দেশে গিয়েছেন প্রথমে? প্রথমে আমি আমাদের ইন্ডিয়াতে গেছিলাম, পাশের দেশে দিল্লিতে আমার যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওরা হিন্দি বলতো ঠিক, কিন্তু ওদের হিন্দিটা ছিল খুব আঞ্চলিক। ও আচ্ছা, আসলে ওদের তো অনেকগুলো প্রদেশ, তো অনেক ধরনের মানুষ, তো ওই মানুষদের ভাষাও এক এক জায়গায় এক এক রকম। জি, এখন ওখানে দেখা যায় যে ওরা আমাকে কাজ শেখাচ্ছে ঠিকই, কিন্তু ওদের ভাষায় তো আমার বুঝতে অসুবিধা হতো না তেমনটা, কারণ মানে প্যাটার্নটা আমি বুঝতে পারতাম। সেটা আপনি বুঝে নিতেন, ওই ক্ষমতাটা আপনার ছিল, বিধায় সমস্যা হয়নি। আর কি করছেন এখন বাংলাদেশে? কি করছেন বাংলাদেশে? নিজের স্যালুন, পাশাপাশি ট্রেনিং, আর চুলের ডিজাইন নিয়ে, মানে আমার ইচ্ছে হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন মেকআপ সবাই ভালো পারে, তার মধ্যেও কিন্তু হেয়ার স্টাইলটা অনেকেই ভালো পারে, কিন্তু মেকআপটা যেভাবে আগিয়েছে হেয়ারটা আরো আগানো দরকার। হ্যাঁ অবশ্যই। সেজন্যই কিন্তু আমার এই নিয়ে কাজ করা চলছে, কারণ আমি মনে করি যে হেয়ার আমি ভালো পারি সেটা মানি, কিন্তু একজনকে আমি ট্রেন করা, মানে এই বিষয়টা বোঝানো, এটা কিন্তু খুব সহজ। ট্রেনার হিসেবে কাজ করছেন? জি, মানে নিজের যেই যতটুকু স্বল্প মানে অ্যাচিভ করেছি, সেটা অন্যর মধ্যে ছড়ানোটা কিন্তু খুব সহজ না। এটা অনেক কঠিন, কারণ আপনাকে বোঝাতে হবে, তাকে বোঝানোর নিতে পারবে কিনা। এইটা নিয়ে আমি প্র্যাকটিস করতেছি যে আমি কোন ভাষায় কিভাবে বললে আমার স্টুডেন্ট যারা আছেন তারা তাড়াতাড়ি বুঝতে পারবে। তো কেমন সাড়া পাচ্ছেন? স্টুডেন্টরা কি বুঝছে? একদম খুব ভালো সাড়া পাচ্ছি। আর মানে মানুষ যে আমাকে এত সহজে এত সুন্দর করে রিসিভ করবে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আপনি কোন ধরনের হেয়ার স্টাইলিং এর স্পেশালাইজড? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি, আমি সব ধরনের হেয়ার করতে পছন্দ করি, আর আমার কাস্টমাররা যা চাইবে বা আমার স্টুডেন্টরা যা চাইবে আমি সব ধরনের করতে পারি। কিন্তু পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি পছন্দ করি, কোনটা পছন্দ, আমি যদি বলি সেক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে ফ্লোরাল এবং ওপেন হেয়ার স্টাইল গুলো আমার খুব ভালো লাগে। ফ্লোরাল এবং ওপেন হেয়ার স্টাইল গুলো। আচ্ছা আচ্ছা। এটা শেখার জন্য কি মানে কোনো স্পেশাল কোনো যন্ত্রপাতি বা কিছু একটা শেয়ার করবেন লাগে যেগুলা? মেইনলি আমরা যখন একটা হেয়ার স্টাইল করি তখন কিন্তু দেখা যায় হেয়ারে অনেক ধরনের কাজ হয়, আর প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ছোট বড় যে আমাদের উপকরণ থাকে, স্প্রে থাকে বা বিভিন্ন প্রোডাক্টস থাকে, তো সেটা সম্পর্কেও কিন্তু আমাদের অনেক ধারণা নিতে হয়, একটা প্রপার নলেজ নিতে হয়। সেক্ষেত্রে আমরা ভালোভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলতে পারি। এবং অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনাকে যখন বোঝাতে হয় সবাইকে, ওই জিনিসগুলো তো সামনে রেখে একদম প্রত্যেকটা সময়ের ব্যাপারটাও আছে, মানে বললাম আর হয়ে গেল, আসলে বিষয়টা এমন একদম তা না।
মানে এই প্রত্যেকটা জিনিস আপনাকে হাতের কাছে রেখে একদম এটার একদম পয়েন্ট টু পয়েন্ট বোঝাতে হয় যে এইটার সেটাই। এত ডিগ্রিতে কাজ করতে হবে বা এই এই টেম্পারেচারে কাজ করতে হবে, এত অ্যাঙ্গেল দূর থেকে কাজ করতে হবে। যেমন স্প্রের যে ব্যাপারটা, কিছু স্প্রে থাকে যেটা সব তুলে ইউজ করা যায় না, বা আবার কিছু স্প্রে থাকে যে এটা নির্দিষ্ট করা যে এতটুকু দূর থেকে দিতে হয়। তো আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে খুব ভালো করে নলেজ থাকতে হবে। হ্যাঁ সেটাই, মানে যে যে বিষয়ে কাজ করতে চান আগে 100% নলেজ নিয়ে তারপরে আসতে হবে। একদম। আমি মনে করি যে মানে মেকআপ যেহেতু আমার শুরু, তো মেকআপ থেকে হেয়ার স্টাইলে আমার খুব ইন্টারেস্টেড হয়। আর এই বিষয়টা মনে হয় মেকআপ থেকেও বেশি বেশি কঠিন, একটু সময় দিতে হয়। সময় দিতে হয় অনেক। হ্যাঁ সেটাই। আচ্ছা, বাংলাদেশের হেয়ার স্টাইলিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কি মতামত? যদি বাংলাদেশের হেয়ার স্টাইল নিয়ে আমি যদি কথা বলি, আসলে এত বড় একটা প্রশ্ন, আমার জানি না এই কথাটা আমার মানে বলাটার মতো যোগ্যতা আছে কিনা। এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা আরো বেশি বেনিফিটেড হব। কারণ মানুষ এখন মানে চুলের কাজ করতে, মানে কাস্টমার যে সেবা নিতে খুবই মানে বেশি পছন্দ করেন সেলুনে এসে। কারণ মেকআপ অনেকে দেখা যায় বাসায়ও কিন্তু নিতে পারে, কিন্তু হেয়ারটা কিন্তু নিজে নিতে পারে না। সেটার জন্য একজন দক্ষ হাতের কাছে আসতে হয়। তো এটার মানে সামনে সফলতা অনেক বেশি হবে, এটা আমরা বুঝতেই পারি। সম্ভাবনাময় একটা শিল্প হতে যাচ্ছে। আচ্ছা, আপনার কাজের সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি ছিল? আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনে আপা অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার সবচেয়ে মানে যেই সময়টা বেশি ভালো লাগছে, আমি একজন ট্রেনারের কাছে দেশের বাইরে কাজ শিখতে গেছিলাম। তো উনি আমাকে উনার বাসায় বলছে যে তোমার সুন্দর দুইটা হাত আছে, আর স্রষ্টা তোমাকে এই হাতের ভিতরে অনেক ম্যাজিক দিয়েছে, যদি তুমি সুন্দর করে কাজ করো তুমি অনেক দূর এগিয়ে যাবে। এটা আমার জন্য আমার টিচার কাছ থেকে অনেক বড় আশীর্বাদ। জি সত্যি, যখন গুরুরা তার শিষ্যকে এ ধরনের মন্তব্য করে তখন কিন্তু গর্বের আর সীমা থাকে না, তখন কাজ করার উৎসাহ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আমাদের উচিত, আমাদের যারা স্টুডেন্ট আছে বা আমাদের আশেপাশে যারা আছে তাদের কাজের জন্য আমাদের অবশ্যই তাদেরকে বলতে হবে, তাদেরকে প্রশংসা করতে হবে। এবং আমার মনে হয় সম্মাননা, যেটা উনি বললেন, উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তো এ ধরনের সম্মাননা প্রশংসা যদি পায় তখন কিন্তু প্রত্যেকেই যার যার জায়গা থেকে আরো বেস্ট করার একটা তাগিদ চলে আসে, তখন একটা দায়িত্ব হয়ে যায়। কি বলেন যে না আমার বলেছে তার মানে আমাকে আরো ইমপ্রুভ হতে হবে। আমার টিচার আমাকে এই কথাটা বলেছে, মানে সেটা আমি কনফিডেন্ট যে আমার ভিতরে আছে, আমি এটাকে কাজে লাগাতে পারবো। হ্যাঁ, আমার গুরু যেহেতু বলেছে এটা লাগাতেই হবে। যখন একজন ক্লায়েন্ট সম্পূর্ণ নতুন লুক চায় তখন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন, কি মানে কি করেন তখন? প্রথমে যখন একজন ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমি প্রথমেই তার সাথে 2 মিনিট আমি কথা বলে নিব যে তিনি কি চাচ্ছেন। আচ্ছা, তার পছন্দটা, তার মতামত আগে জানতে চান। তার পছন্দটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন মতামত, হ্যাঁ, কিন্তু সে যদি বলে যে না আপনি বলেন আমার কোন লুকসে ভালো লাগে, আমরা অবশ্যই তার প্রফেশন, তার বয়স, সে কোন প্রোগ্রামে যাচ্ছে বা তিনি কিসের জন্য সাজতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, বা তার কোনো ইন্সপায়ার লুক আছে কিনা সেটা দেখে আমরা তার মতো করে কাজটা করে দিলে আমি মনে করি যে এটা আমার কাজের সার্থকতা। বাহ, দারুণ। নতুনদের জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং আপনি কি প্রদান করেন? অবশ্যই ট্রেনার হিসেবে তো আছেন, যেটা জানলাম। আচ্ছা, কি কি প্রশিক্ষণ দিচ্ছেন আপনি? আমি মেইনলি হেয়ারের ক্লাসগুলো করাই থাকি। তো হেয়ারের ক্লাসে আমি যেটা বলবো আপা, আমাদের বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্টরা আমাকে কল দেয় যে ভাইয়া অ্যাডভান্স হেয়ারস্টাইল শিখতে চাই। সব আগে অ্যাডভান্সে যায়, বেসিক না শিখে। আমি ছোট্ট করে একটু বলিনি, তো আমিও প্রথম কিন্তু যে বলতাম যে আসেন, তো ওনারা আসলে আমি দেখতাম যে আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার ওনারা সেগুলো কিন্তু কমপ্লিট করে নাই। প্রথম আমি এখন যারা আমার কাছে আসে আমি তাদেরকে বলি যে আগে প্রথম আপনারা বেসিক শিখতে হবে, আর যারা অ্যাডভান্স করতেছে আমি ওদের একটা শর্ট বেসিক এক্সামের মতো করে নিই। এক্সাম বলতে সেটাই বুঝাচ্ছি যে জিনিসগুলো জানা থাকলে ওনার অ্যাডভান্স যারা উত্তীর্ণ হন তারাই কি পরে অ্যাডভান্স না হলে আবার বেসিক শুরু করতে হয়? শিখতে হবে। আচ্ছা, এটা কতদিনের কোর্স? বেসিকটা কত আর অ্যাডভান্স লেভেলটা কত? আমি বেসিকটা 5 ডেজ রাখি আর অ্যাডভান্স সহ আমি 10 ডেজ রাখি। এটা একটা পারফেক্ট টাইম। হ্যাঁ বলেন। এটা একটা
সুইটেবল টাইম যেটাতে উনি নিজেকে একদম পরিপূর্ণ একজন আর্টিস্ট হিসাবে দক্ষ করে না নিতে পারলেও উনি কাজটা শিখে যেতে পারবেন, যাতে উনি পরবর্তীতে নিজেকে দক্ষ করে নিতে পারেন। এগুলো তো অভিজ্ঞতার ব্যাপার, যত আমি চর্চা করব, অভিজ্ঞতা হবে, হাত চালু হবে, ততই তো তার। কারণ সবার চুল কিন্তু সমান না, সবার চুলের ডেনসিটি সমান না, লেন্থ কিন্তু সমান না, তো আবার কাস্টমার পছন্দ কিন্তু সমান না। আপনি কি সার্টিফিকেট দিচ্ছেন? বাহ, দারুণ। পুরুষ এবং নারীর হেয়ার স্টাইলিং কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় একটা স্টাইল বা একটা নতুন লুক দেওয়া দুইটাই খুব চ্যালেঞ্জিং। তাই না? দুইটাই সেটা খুব, পুরুষ হোক অথবা নারী হোক। নারী হোক, কারণ চুলের ব্যাপারটা এমন একটা ইস্যু, খুবই সেনসিটিভ পার্ট। একদম। আর মেইনলি আমি তো ফিমেলদেরকে নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে ফিমেলদেরটা একটু। আচ্ছা, লং হেয়ার না শর্ট হেয়ার, কোনটা আপনার কাছে সহজ মানে ইজি মনে হয়? আমার কাছে দুইটা হেয়ারে খুব ইজি মনে হয়। আচ্ছা, আমি দুইটা হেয়ারে কাজ করতে পছন্দ করি, শর্ট এবং লং। আচ্ছা, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি টক উইথ নাহারে। কোন মানে এমন ধরেন হয়েছে যে আপনার আপনি দুজন নায়িকারই ধরেন হেয়ার স্টাইল করেন, তো একজনেরটা করেছেন, খুবই পপুলারিটি সেটা পেয়েছে, মানে খুব সবাই খুব বলছে ওয়াও, জাস্ট ওয়াও। তো কি আরো যে নায়িকাগুলো থাকে বা এরকম যে দুজনের সাথে একটু সম্পর্ক 19-20, তো মানে পরবর্তীতে কি কল এসেছে যে তুমি কেন ওরটা এভাবে এত সুন্দর হয়ে আমারটা তো করলেন না, মানে এরকম কথা হয়? আমার কাছে এই জিনিসটা আমার বলাটা এখন খুব দরকার। আমাদের দেশে যারা সিনিয়র আমরা নায়িকা বা আর্টিস্ট বলি, তাদের কাছ থেকে আমরা শিখবো কি? তাদের কাছ থেকে সাউন্ডটা কি তাদের থেকে বেশি আসে? হ্যাঁ। ও মাই গড, এটা কারণ আশা করিনি। হ্যাঁ, মানে আমরা সবসময় মানে যেটা মানে সিনিয়রদের কাছ থেকে শিখতাম যে ফ্যামিলি ইস্যু ফ্যামিলি, বিজনেস ইস্যু বিজনেস। হ্যাঁ, আমার অবশ্যই। ওয়ার্কিং প্লেসে কখনোই ফ্যামিলি ইস্যুটা আসবে না। আমি এটার একবার শিকার হয়েছি। আমার বড় একটা প্রোগ্রাম অলরেডি অ্যারেঞ্জ হয়ে গেছে, আর 10-15 দিন বাকি আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ হবে। সেখানে ওনাদের ফ্যামিলি ইস্যুতে আমি মানে একটু ফেঁসে গেলাম আর কি। তাও আমি ব্যাপারটা খুব আন্তরিকভাবে নিয়েছি। ওনারা সিনিয়র, ওনারা যা করেছেন সেটা আমি মেনে নিয়েছি। মেনে তো নিয়েছো, কিন্তু এই যে অভিজ্ঞতাটা পেলেন, এর পরবর্তীতে কি আপনি চুজ করে আর্টিস্টকে নেন না কিভাবে আসলে হ্যান্ডেল করেন? আচ্ছা, আমি এখন আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের যে আমরা কাজ করতেছি মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল নিয়ে, অর্থাৎ বিউটিফিকেশন নিয়ে। সেখানে আমরা বিউটিফিকেশনের যারা সিনিয়র, মানে যাদের দিয়ে বিউটিফিকেশন শুরু, আমরা তাদেরকে নেওয়া উচিত। কারণ তাদের কাছ থেকে আমরা বিউটিফিকেশন সম্পর্কে শিখতে পারবো, জানতে পারবো, দুইটা সুন্দর আলোচনা আমরা শুনতে পারবো। কিন্তু একটা নায়িকার কোনো মঞ্চ নাই এটা, যে একটা নায়িকা আনলে আমরা নায়িকার কাছ থেকে শিখতে পারবো। তখনই আমি ভাবতাম যে আমরা শিখবো নায়িকার কাছ থেকে, যদি তারা মানে আমাদেরকে এখানে এসে কিছু শিখাইতেন। এখানে এসে তারা আমাদেরকে দেখাইলো কি তাদের মানে ফ্যামিলি ইস্যু নিয়েও তারা আমাদের সাথে রাগ অভিমান করে বা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে। এই ব্যাপারটা আমার কাছে মানে এটা হচ্ছে খুবই অলরেডি হয়ে গেছে আমার সাথে। আমি এবং আরো সবার সাথেও কি হচ্ছে, অনেকের সাথে হচ্ছে, এটা ট্রেন্ডের মতো। নিজেকে এটা মানে একটা গ্র্যাভিটি দেখাচ্ছে না এরকম কিছু? আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের সবকিছু মিলেই আচ্ছা আচ্ছা ট্রেন্ডও হতে পারে বা ওনাদের খুবই দুঃখজনক, এবং আমরা এটা তাদের কাছ থেকে কখনোই আশা করিনি। আমরা একজন যখন নায়িকাকে ইনভাইট করি যে আপনারা আমাদের প্রোগ্রামের গেস্ট হিসাবে থাকবেন, আমরা অনেক মানে বড় একটা মন নিয়ে যাই, বা আমাদের স্টুডেন্ট যারা তারা হয়তো আরো ইন্সপায়ার হয় যে না, যে আমার পছন্দের মানুষটা ওখানে আসতেছে। অবশ্যই অবশ্যই। কিন্তু দিন শেষে আমরা শিকার হই যে তাদের ফ্যামিলি ইস্যু নিয়ে। এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি নাই বলেই আজকে আপনি এটা শেয়ার করলাম আমার এই অভিজ্ঞতাটা। দর্শক, আসলে আমরা মনে করি যে প্রতিটা সেক্টরই মনে হয় আমার সেক্টরেই ঝামেলা, হয়তো বা অন্য সেক্টরে সেই ঝামেলাগুলো নেই। বিষয়টা আসলে এমন না, জীবন চলার পথ কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, ওই জীবনকেই কিন্তু আমাদের সহজ করে নিতে হয়, এত মসৃণ না, আমাদেরকেই মসৃণ করে নিতে হয়। যেমন উনি ওনার যে পেশা আছে সেখানেও কিন্তু উনি মানে বিভিন্ন ঝামেলার শিকার হয়েছেন। উনি সেখানে ওনার স্টুডেন্টরাও বিভিন্নভাবে
মন ক্ষুণ্ণ হয়েছেন, কারণ এরকম সিচুয়েশন তারা আশা করেনি। তো প্রতিটা সেক্টরে এমন আছে, তবে উনি খুব বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেছেন। হ্যাঁ, উনি কোনো উচ্চবাচ্য করেননি, জাস্ট ইগনোর করে সুন্দর করে অনুষ্ঠানটা উনি সম্পাদন করেছেন। তা আমাদেরও জীবন চলার ক্ষেত্রে আমরা যে প্রফেশনে থাকি না কেন এমন হতেই পারে, তাই বলে কিন্তু আমরা থেমে যাব না। উনি কিন্তু এই প্রফেশন থেকে থেমে যায়নি, উনি বরঞ্চ আরো নতুন নতুন ভাবে চেষ্টা করেছেন যে আরো কিভাবে উনি উনার অনুষ্ঠানগুলো, উনার প্রশিক্ষণগুলো আরো উন্নত করতে পারেন, এবং কাকে কাকে উনি নিবেন এবং কাকে কাকে উনি একটু সাইডে রাখবেন সেটাও কিন্তু উনি ডিসিশন নিয়েছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার ব্যক্তিগত মোটিভেশন কি যা আপনাকে প্রতিদিন নতুন কিছু করতে উদ্বুদ্ধ করে? মোটিভেশনটা ঠিক এই ধরনের আপু, যে আমি আমার কাস্টমারদের যে ভালোবাসা পাই, যে দোয়াটা পাই, তো কাস্টমারদের যখন আমাকে এসে বলে দাদা এই এই ডিজাইনটা চাচ্ছি চুলের, এই কাটটা চাচ্ছি, কারণ এখন মানে সবার কাছে সবার পছন্দের হেয়ার ডিজাইন এবং হেয়ার কাট তাদের স্মার্টফোনেই থাকে। তো যখন তারা আমাকে যখন তারা আমাকে এগুলো দেখায়, আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে আমার জন্য বড় মোটিভেশন। তখন আমি এই জিনিসটা শিখতে খুব মানে ইচ্ছে হয় যে না, এটা আমাকে শিখতেই হবে, এটা আমাকে করতেই হবে, আরো প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন অনেক কিছু আপনি নিজেই প্র্যাকটিস করে বের করেন। হ্যাঁ, বের করি। আসলে একটা বেসিক নলেজ যদি থাকে, ভাইয়া যেটা বললেন যে প্রথমে সবাই অ্যাডভান্স শিখতে চায়, আসলে কিন্তু বিষয়টা না। প্রথমে আপনাকে বেসিকটা জানতে হবে। আপনি যদি সরেয়া ক খ না পড়ে যদি ABCD তে চলে যান হবে, বা হচ্ছে আপনি 1 2 না পড়ে আপনি কি SSC দিতে পারবেন? বিষয়টা কিন্তু এমন। উনি বলছেন যে ওনার বেসিকটা স্ট্রং, তারপরে কিন্তু উনি বিভিন্ন দেশে গিয়ে অ্যাডভান্স লেভেলগুলো কমপ্লিট করেছেন। তো আমরাও দর্শক এরকম ভাবে নিজেদেরকে গড়ে তুলব। আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান কার? আমার সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা এবং আমার সাথে যারা কাজ করছে আমার টিম মেম্বার তাদের, কারণ আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে আমি যতক্ষণ থাকি এবং আমি যতক্ষণ না থাকি তারা সমানভাবে আমার দায়িত্বগুলো পালন করে। বাহ, দারুণ। আর আমার মা সবসময় আমাকে ছায়ার ইন্সপায়ার মতো করেন। আছেন। মা তো ছায়া হয়ে থাকে, তারপরেও না আমার মা একটু সবার থেকে ডিফারেন্ট, যে আমার মা আমাকে বেশি টেক কেয়ার করে। দিন শেষে বলে যে বাবা এই জিনিসটা করা দরকার তোমার। আচ্ছা, উনি আপনাকে অ্যাডভাইস দেয় যে এভাবে এভাবে চললে খুব তোমার? একদম সব উনি সময়। কি হাউসওয়াইফ? আমার মা হাউসওয়াইফ, কিন্তু আমার মা খুব বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ। আমার যে সচেতন খুব মানুষ আর কি। সচেতন একজন মা। না হলে আমি নোয়াখালীর মতো একটা জায়গায়, নোয়াখালী যদি এখন একদম অনেক বাংলাদেশের ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, অনেক অনেক। কয়েকদিন আগে তো সোশ্যাল মিডিয়াতে আসছিল যে সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। কিন্তু আমার মা আমাকে সব, আমি যে ব্যাপারগুলো পছন্দ করি বা আমি চাচ্ছি, আমার মা সেই ব্যাপারগুলো আমাকে খুব ইন্সপায়ার করে, বাহ, দারুণ। বিশেষ করে আমার কর্মক্ষেত্রে। আসলে মায়েরা তো এমনই হয়, তাই না? মানে আপনি যতই বড় হয়ে যান না কেন, ওই ব্যথা পেলে এখনো কিন্তু আমরা মা বলেই থাকি। হেয়ার স্টাইলিং নিয়ে এখনকার ট্রেন্ড গুলো সম্পর্কে আপনার মতামত কি? হেয়ার স্টাইলিং নিয়ে আসলে এখনকার ট্রেন্ড মানে মানুষ এখন উঁচু উঁচু একদম ফুলা টাইপের কোনো কিছু চায় না। এখন মানুষ যতটা নিট এবং ফ্ল্যাট পছন্দ, নিট টাইপেরই চায়, তবে নিটটা হবে, সরি মেসিটা হবে তবে নিট। আচ্ছা আচ্ছা, মেসি হবে নিট, কিন্তু আর মানে একটু এলোমেলো হবে, বাট কিন্তু সেটা যেন গোছানো হয়। হ্যাঁ, আর অতিরিক্ত কোনো কিছু এখন মানুষ পছন্দ করে না। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি টক উইথ নাহারের র্যাপিড ফায়ার রাউন্ডে, ফান অ্যান্ড ফাস্ট। ঠিক আছে, মানে খুব দ্রুত বলতে হবে এবং ফান থাকবে। সিজার না ট্রিমার, কোনটা আপনার গো টু টুল? ট্রিমার। ও, সবচেয়ে প্রিয় হেয়ার স্টাইল ট্রেন্ড? ফ্লোরাল। ওয়াও। আপনার হেয়ার স্টাইলিং আইকন কে? জর্জি কট। ওয়াও। দিন না রাত কখন কাজ করতে বেশি ভালো লাগে? বোথ। তাই? বাহ। আপনার প্রিয় হেয়ার কাস্টমার অভিজ্ঞতা? আচ্ছা, আমার বেশ 1 বছর খানেক হবে একজন কাস্টমার আমাদের এখানে এসেছেন। তো উনি মানে বারবার যে আমাকে অনেকগুলো কিন্তু ডিজাইন দেখাচ্ছে, উনি এটা চাচ্ছেন, মানে ওনার চাওয়ার শেষ নেই। তো মানে ওনার চাওয়াটা ছিল এমন, উনি 10টা ছবি দেখাইছে, কোন ছবির সামনের অংশটা হবে
কোন ছবির পিছনের অংশটা হবে, কোন ছবির মাঝখানটা হবে। তো আমি ও মাই গড, ওনাকে মানে কিভাবে বুঝাবো যে আসলে এই ব্যাপারটা ওনাকে খুব একটা যাচ্ছে না, সুন্দর লাগবে না। সবাইকে তো সবকিছু যায় না। হ্যাঁ, মানে এটা ছিল আমার জন্য খুব একটা মানে দারুণ অভিজ্ঞতা যে শেষ শেষে মুহূর্ত পর্যন্ত আপনি ওনাকে কি সেবা দিলেন? শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি। পরনে একদম চুলটা খুলে উনি ব্লু ডাই করে গেছেন। মানে আপনার এই উত্তরটা আমার দারুণ মজার লেগেছে। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই মজার লেগেছে। আমি বাসায় গিয়েও এটা চিন্তা করে করে হাসবো আর কি। যাই হোক, অনেক ধরনের মানুষই আসতে পারে। সবচেয়ে বেশি অনুরোধ পাওয়া হেয়ার কাট কোনটা? আমার সিগনেচার কাটটা সবচেয়ে মানে বেশি, মানে যেটা আমি আচ্ছা। সুব্রত সিগনেচার হেয়ার কাট। সুব্রত, ওয়াও, আপনার নামের হেয়ার জি। কাট, বাহ দারুণ। আপনার প্রিয় রং চুলে এক্সপেরিমেন্ট করার জন্য? আমি সবসময় ব্ল্যাক হেয়ার পছন্দ করি এবং অ্যাশটা পছন্দ করি। অ্যাশটা, আচ্ছা আচ্ছা। ক্লাসিক না ট্রেন্ডি, কোনটা আপনি বেশি পছন্দ করেন? ট্রেন্ডি। ওয়াও। আপনি যদি হেয়ার স্টাইলিস্ট না হতেন তাহলে কি হতেন? একটা কথা বলা হয় নাই, আমি কিন্তু একজন ইউনানি মেডিকেল স্টুডেন্ট, আমি একজন তাই? মেডিকেল অফিসার। ও মাই গড। তাহলে ডাক্তারিটা কবে শুরু করছেন? আমি অলরেডি আমি অলরেডি পড়াশোনা ইউনানি মেডিকেল কলেজ থেকে। তো যদিও আমি প্রথম দিকে চিন্তা ভাবনা ছিল যে আমি একজন ইউনানি চিকিৎসক হব, কিন্তু আমি হেয়ার স্টাইলকে এত বেশি ভালোবাসি, এখান থেকে আমার সরা কোনোভাবেই কোনো পসিবল না। কায়দা নেই। হ্যাঁ সেটাই, মানে যে প্রফেশনকে যে ভালোবাসে ওটা, মানে অনেকে তো ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। বাবা মাও ছোটবেলায় বলে যে আমি আমার বেবিকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, পাইলট, মানে এই তিনটা অপশন তো থাকেই একজন একটা বাচ্চার জন্য। তো পরবর্তীতে কিন্তু আসলে সেটা হয় না, কারণ আমাদের হয়তোবা মানে কোনো একটা বিশেষ ক্ষমতা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, জি। সেই ক্ষমতাটাই আবার চলে আসে। যেমন আপনি ছিলেন ডাক্তার, হয়ে গেলেন এখন হেয়ার স্পেশালিস্ট। আচ্ছা, এখন কোন সেলিব্রিটি চুল কাটতে চান একবার হলেও? বাংলাদেশে না দেশের বাইরে? বাংলাদেশেও বলেন, দেশের বাইরেও বলেন, আমরা দুইটাই শুনি, দর্শকও শুনুক। বাংলাদেশে যদি আমি হেয়ার কাট করতে চাই, অলরেডি যিনি আমার খুব পছন্দের ছিলেন তার হেয়ার কাট আমার করা হয়ে গেছে। তাই নে, বিদেশে কাটটা করতে চান? আমি যদি কারণ শিল্পা শেঠির ম্যামের কাছ থেকে আমার একটা প্রোগ্রামে অ্যাওয়ার্ড নেওয়া হয়েছে, আমার যদি আচ্ছা, কখনো আচ্ছা। সুযোগ হয় ওনার হেয়ার নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আমার একদম আমি মন থেকে খুব ভালো লাগবে। বাহ দারুণ। তো যারা এই প্রফেশনে আসতে চান, যারা নতুন, তাদের জন্য আসলে সম্ভাবনাটা কেমন? আসলে এই প্রফেশনকে ভালোবেসে যে আসবে আর যার চেষ্টা সম্পূর্ণ থাকবে, চেষ্টার মতো থাকবে, আমি মনে করি শুধু বিউটি সেক্টর না বা এই হেয়ার সেক্টর না, সে সব সেক্টরেই সফল হবে। আর যারা নতুন আসবে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা এবং খুব বেশি শুভকামনা। এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দর্শকদের একটু জানিয়ে দিন। দর্শকদের প্রতি আমি বলবো, আমার সাথে যারা যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজ সুব্রত হেয়ার স্টাইল এবং আমার একটা মেকওভারের পেজ সুব্রত মেকওভারে আপনারা ইনবক্স করবেন। ইনবক্স করলে আমাকে, বা ওখানে মোবাইল নাম্বার তো দেয়া আছে। জি, আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলছি, 01836270436। আর একবার বলে দিন। 01836270436। দর্শক, আপনারা যদি সুব্রত ভাইয়ের কাছ থেকে হেয়ার স্টাইলিং এর বিষয়ে নলেজ নিতে চান অথবা ট্রেন হতে চান, ওনার কাছ থেকে ট্রেনার হিসেবে ওনাকে রাখতে চান, বা আপনাদের কোনো ইভেন্টে ওনাকে আনতে চান, তো সেক্ষেত্রে সুব্রত ভাইয়ের পেজ আছে এবং ওনার কিন্তু আইডিও আছে, সেখানে নক করতে পারেন। কিন্তু আর আমাদের এই অনুষ্ঠানে উনি ওনার মোবাইল নাম্বারটা বলেছেন, দুবার বলেছেন, আপনারা একটু স্ক্রল করে বারবার ঘুরে একটু ফরওয়ার্ড করে আপনারা নাম্বারটা একটু লিখে নিতে পারেন, এবং ওনার সাথে যোগাযোগ করলেই কিন্তু উনি আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দিবেন। ধন্যবাদ আপু। আমরা তো অনেকক্ষণ কথা বলছি, আসলে কথা বলতে বলতে কখন সময় পার হয়ে গিয়েছে মানে বোঝাও যায়নি। আমারও তো ভীষণ ভালো লেগেছে। আমাদের মানে আপনার জীবন, আপনার সংগ্রাম, আপনার ছোট ছোট খুব সুন্দর স্বপ্নগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের টক উইথ নাহার প্রোগ্রামে এসেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমারও অনেক ভালো লেগেছে টক উইথ নাহার
প্রোগ্রামে, আর বিশেষ করে আপনি ছিলেন, এই ব্যাপারটা আমি খুব এনজয় করেছি। আর সবার জন্য অনেক ভালোবাসা রইলো, অনেক শুভকামনা রইলো। আর সবাই টক উইথ নাহারের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো আয়োজনে আমরা আপনাকে পাবো। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, এখন আমাকে বিদায় নিতে হবে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।